সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক এম এম আকাশ এবং কামরুল হাসান খান। আপনাদের দুজনকে স্বাগত সময় সংলাপে। স্যার, যেহেতু কামরুল ভাই আছেন, পরিবেশ নিয়ে কথা বলতে হবে, তার পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে কামরুল ভাইয়ের আগে আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে পরিবেশ যে দূষণ, নষ্ট হওয়া, তারপরে যে জলবায়ুর এখন যে মানে বিশ্বের যে পরিস্থিতি, সেখানেও তো যে আবার সেই যে আলাপগুলো আমরা করি যে বৈষম্যের ব্যাপারটা আছে, সেটার সাথে তো এই জায়গাটারও যোগ আছে যে অর্থনৈতিক বৈষম্য এবং এই জলবায়ু যারা বেশি দূষিত করছে তার ভোগ করতে হচ্ছে অন্য একটি অংশকে। এখান থেকে যদি স্যার আলোচনাটা শুরু করি। বৈশ্বিক পর্যায়ে যদি আমরা দৃষ্টি দিই তাহলে তো খুব সহজেই বলা যায় যে বিশ্বে ট্রাম্পের মতো লোকরা যখন জিতে যায়, যারা প্যারিস চুক্তিতেই স্বাক্ষর করতে রাজি না, আর ধনবান সমাজের লোক হিসেবে ওবামা স্বাক্ষর করতে রাজি ছিল কিন্তু সে হেরে গেল, তার দলের হিলারি ক্লিন্টন হেরে গেল। সুতরাং দেখা যাচ্ছে যে আমেরিকা সহ যেই বড় বড় ধনিক রাষ্ট্রগুলো, অন্তত আমেরিকাটাই আলাদা করে বলি, ইউরোপের মধ্যে নানা রকম মতভেদ আছে, তো সেখানে এমন আধিপত্য তৈরি হচ্ছে যারা এই পরিবেশ, জলবায়ু ইত্যাদি ব্যাপারে নেতিবাচক অবস্থান নিচ্ছে। এটার এমনি তো জেনারেলি আমরা বলতে পারি যে পুঁজিবাদ যদি থাকে, যেখানে ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে, সেখানে রাষ্ট্র ক্ষমতা, সম্পদ, নীতি নির্ধারণ সেটা সবসময় কতিপয় ব্যক্তির হাতে চলে যাবে, এবং সেই কতিপয় ব্যক্তির হাতে যদি চলে যায়, মনোপলি বা একচেটিয়া যদি তৈরি হয়, তাহলে পরিবেশটাকে সুনিয়ন্ত্রণের কোনো সুযোগ থাকে না। কারণ পরিবেশটা হলো একটা হলিস্টিক ব্যাপার, এখানে অনেক লোক জড়িত এবং অনেক লোককে কোঅর্ডিনেট করে পরিবেশের পলিসি করতে হবে। কিন্তু সমাজ যদি বিভক্ত হয়ে অল্প কিছু লোক একদিকে থাকে আর অধিকাংশ লোক অন্যদিকে থাকে, আর ওই একদিকের লোকরা এত পাওয়ারফুল হয়ে যায় যে তাদেরকে আর নিয়ন্ত্রণ করা যায় না, এবং যারা পরিবেশ নিয়ে মাথা ঘামায় না, তাহলে ওই কাঠামোগত কারণেই পরিকল্পিত পরিবেশ নিয়ন্ত্রণ হবে না। বাজারের উপরে সবকিছু তারা ছেড়ে দিবে, এবং যেখানে দাম বেশি, প্রফিট বেশি, সেখানে সুন্দরবন ধ্বংসই হোক আর রক্ষাই হোক, তাদের কিছু আসবে যাবে না। কামরুলের কাছে যে আপনি অস্ট্রেলিয়া থেকে আমাদের বাংলাদেশকে দেখেন, অবশ্য একটা সময় ঢাকাতেও থাকেন বছরের 1/3 সময় বা একটা সময়, সেই জায়গা থেকে স্যার যে জায়গাটা বললেন যে উনি মার্কিন যুক্তরাষ্ট্র বা বৈশ্বিক জায়গাটা দেখলেন, বাংলাদেশের অবস্থা কি? সেখানেও তো সেই পুঁজি যাদের হাতে, তারাই তো এই যে আমাদের নদী দখল, নদী দূষণ বা অন্যান্য যে দূষণগুলি, সেটা যদি আপনি বলেন আপনার পর্যবেক্ষণ। এবং যেমন ড্যাবটা সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন, একটা কমিটি হয়েছিল এবং কিছু কাজও অগ্রসর হয়েছিল, কিন্তু এটাকে আমরা সামনে নিতে পারিনি আর কি। এবং আমার মনে পড়ে মন্ত্রীর রুমে আমি ছিলাম, সেখানে একটা মিটিং ছিল, সেখানে আমাদের এনভায়রনমেন্টালিস্টরা ছিল, অধ্যাপকরা ছিল, জামিল রেজা সাহেব ছিলেন, নজরুল ইসলাম সাহেব ছিলেন গ্র্যান্ড কমিশনার। সেখানে একজন ব্যবসায়ী তো মোটামুটি একটা হুমকি দিয়ে দিল যে আপনারা যদি এগুলো করেন তাহলে 3 মাসের বেশি ক্ষমতা থাকতে পারবেন না। সরাসরি একটা মন্তব্য করে দিল। সেখানে পরে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নজরুল ইসলাম স্যার উনি ওখান থেকে ত্যাগ করে চলে গেছেন প্রতিবাদ করে। তো এগুলো তো আমাদের চোখের সামনে দেখা, মন্ত্রীর সামনে এরকম একটা হুমকি দিয়ে তারা চলে গেছে, এবং তারাই কিন্তু আমাদের এই সমস্ত নদী দখল করা, জায়গা দখল করে বাড়ি তোলা, রিয়েল এস্টেট বিজনেস গড়ে তোলা তারাই করছে, এবং তারাই কিন্তু শক্তি। এবং এদেরই আর একটা বড় ভার্সন বাইরে, আমেরিকা বলেন বা যাই বলেন, তারাই কিন্তু ওই যে উইক ভার্সনটা, তারাই কিন্তু এই সমস্ত পৃথিবীকে কি করছে, পলিউটেট করছে। তো এটা তো আমরা দীর্ঘ আন্দোলনের ফলে আমরা একটা ফরমেশনে নিয়ে এসেছিলাম, এবং সবগুলো দেশ, আমেরিকাও এক সময় একটু পিছিয়ে ছিল, তারা এগ্রিমেন্টে সাইন করতে চাইতো না, কিন্তু পরবর্তীতে আমাদের একটা মুভের ফলে তারাও একটা জায়গায় এসে, ওবামা পার্টিকুলারলি, সেও একটা জায়গায় আসে এবং আমাদের সাথে একটা সমঝোতায় চলে আসে। কিন্তু এখন যেটা প্রফেসর আকাশ বলল যে সেটাও এখন অনেকটা অনিশ্চিত আছে। এখন ট্রাম্প, সে তো তার অ্যাপ্রোচটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, সেই বিষয়গুলো কতটুকু গুরুত্ব দেবে এটা সন্দেহ। তবে একটা ভালো দিক আছে, যেমন ইউনাইটেড নেশনস যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা নির্ধারণ করে 40টা পয়েন্ট আছে, তার মধ্যে অনেক কিছু কিছু ভালো কথা আছে, এবং সেটা যে ট্রুলি ডেভেলপিং কান্ট্রিগুলো এবং ডেভেলপ কান্ট্রিগুলো এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে ট্রু সাকসেস। যেমন ওখানে একটা কথা আমার খুব ভালো লাগে, ওর মধ্যে একটা ছিল
সমতা ভিত্তিক সমাজ। তো এটা তো একসময় প্রগতিশীলরাই বলতো, বা বামরা যারা বলতো তারাই বলতো। এখন তো ইউনাইটেড নেশনস এর ওই 19 দফার মধ্যে পয়েন্টের মধ্যে ওইটাও আসছে। আসলে সমতা ভিত্তিক সমাজ বা আমাদের এই যে কার্বন নিঃসরণ এগুলো যদি বন্ধ করা না যায়, আমাদের বিশ্ব একটা বিপজ্জনক অবস্থা চলে যাবে। না, কিন্তু ওটা তো বিশ্বের জায়গায়, কিন্তু এই যে একদম ঢাকাতে বা বাংলাদেশে বুড়িগঙ্গা, তারপর শীতলক্ষা, বালু, ঢাকা শহরের আশপাশে সারা দেশেই যে কাজটা করছে, আপনারা এই যে পরিবেশ আন্দোলন করে কতটা এগুলো কমাতে পেরেছেন? এই যে সেখানেও তো আপনারা এই যে স্যার যেটা বলেন পুঁজি যাদের কাছে আছে, হ্যাঁ, তাদের সাথে আপনাদের লড়াইটা কোন পর্যায়ে আছে? লড়াইটা তো আসলে মুখোমুখি বলা যায়, হয়তো কোনোভাবে এখন একটা জায়গায় আমরা থেমে আছি হয়তো, কেননা এটা তো নানা রকম পৃষ্ঠপোষকতা পায়, নানা রকম পৃষ্ঠপোষক, তারা তাদের ক্ষমতা আছে, মন্ত্রীকে সরিয়ে দিতে পারে। এরকম ঘটনা বিস্তারিত যেতে চাই না। যারা আছে তারা দে ক্যান অ্যাপয়েন্ট মিনিস্টার, দে ক্যান উইথড্র মিনিস্টার্স, এবং এগুলো যদি পর্যবেক্ষণ করা যায়, এজেন্সিগুলোর কাছে খবর নেওয়া যায় কিভাবে কাজগুলো তারা করে, খুব সূক্ষ্মভাবে তারা করে, এবং তারা এটা করেছেও, আমাদের এই সময় করেছে, আগে করে। ইট ভাটার জন্য পাতা ঝরে যাচ্ছে, পাতার যে স্বাভাবিক যে রং সেটা চলে যাচ্ছে। একইভাবে কিন্তু নদীর কথা আমরা বলবো যে সেটাই যে আন্দোলন, এই যে প্রতিবাদ, রাজপথ, এই পথে বিভিন্ন জায়গায়, সেইটা কতটুকু রক্ষা করা যাচ্ছে? যেখানে সত্যিকার আন্দোলন হয়েছে সেখানে রক্ষা করা যায়, এরকম উদাহরণ আছে। যেমন ওই যে বরাট নদীর যে ঘটনাটা, ওখানে যে বলা হয়েছিল যে নদীর মাঝখানে রাস্তা তৈরি করে ফেলেছে এবং নদী শুকিয়ে মেরে ফেলেছে। তখন ওইখানকার একজন নেতা ছিলেন, নাম হলো মিজান। তিনি ঘুরে 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 প্রায় 2.5 কিলোমিটার লম্বা এক মানববন্ধন একদিন করলেন পুরো নদীর পাড় জুড়ে। কারণ ওই নদীর পানিটা ঠিক মতো না থাকলে ওই নদীর যেই আমরা বলি এক্সটার্নাল ইকোনমি, ওইটা দিয়ে যে আশেপাশের যে উপকার সেটা আর হচ্ছিল না। এবং এটা করার পরে যখন এত লোক নেমে গেছে, এত মানুষ নেমে গেছে যে ইভেন তারা বলছে যে আগামী ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে আমি শাসক দলকে ভোট দেব না, এরকম পর্যায়ে যখন জিনিসটা চলে গেল, তখন শাহজাহান খান সাহেব, এখন নদী টাস্ক ফোর্সের যিনি চিফ, তিনি নিজে গিয়ে জিনিসটাতে হস্তক্ষেপ করলেন এবং জিনিসটা তখন চেঞ্জ হলো। তার মানে হচ্ছে যে রাষ্ট্র উদাসীন থাকতে পারে ততক্ষণ যতক্ষণ তার নিচের দিকের কোনো একটা অসুবিধা তৈরি না হয়। যখন তার আমরা এইভাবে বলতে পারি, যতক্ষণ তার পায়ের নিচের মাটি গরম না হয়। তো ওই পায়ের নিচের মাটিটা গরম করার কাজটা কিন্তু জনগণকে করতে হবে এবং পরিবেশ আন্দোলনকারীদের এটা করতে হবে। এখন আরেকটা কৌশল নিচ্ছে এই ধনবান ক্ষমতাবানরা। বুড়িগঙ্গার তীরের উদাহরণ দিয়ে বলতে পারি, তারা প্রথমে তো একটা একটু আস্তে করে যে বুড়িগঙ্গার কিনারে একটা স্থাপনা বানিয়ে ফেললো, তারপরে আরেকটু করে করলো, তারপরে অবশেষে যখন দেখলো যে না, হইচই হচ্ছে, লোকজন আসছে, তখন ওখানে একটা মসজিদ বানিয়ে ফেললো। বানিয়ে ফেলে বললো যে এইখানে এটা তো আল্লাহর ঘর, এটাকে তার সরানো যাবে না। তো এটা তো সেদিন বক্তৃতায় ওই যে বেনের যে আন্দোলনের মিটিংয়ে শাহজাহান খান এসে বললেন যে এই ধরনের মসজিদে নামাজ পড়লে সেই নামাজটা বৈধ হবে না। এই ধরনের কথা উনি বলাতে একটা সাহস পেল লোকজন। তো এই জিনিসটা মানে দেখা যাচ্ছে যে দুষ্টের ছলের অভাব হয় না, কিন্তু দুষ্ট তখনই সাকসেসফুল হয় যখন রাষ্ট্র ক্ষমতা তাকে প্রশ্রয় দেয়। এবং ওই জায়গাটা প্রশ্রয় দিবে কি দিবে না সেটা নির্ভর করে রাষ্ট্র ক্ষমতায় যিনি আছে তিনি, তার তো প্রধান অবজেক্টিভ ফাংশন হলো ক্ষমতা রক্ষা করা। সুতরাং ক্ষমতাবানদের চটালে তার ক্ষমতা কতটুকু বিপন্ন হবে সেটা সে আগে হিসাব করে। কিন্তু আমরা যদি পাল্টা কাউন্টারভেলিং ফোর্স তৈরি করতে পারি, যখন রাষ্ট্র দেখবে যে ক্ষমতাবানের পক্ষে গেলেই তার ক্ষমতা বিপন্ন হবে, তখন কিন্তু চেঞ্জ হয় এবং তখন পরিবর্তন হয়, এবং তখন যে রক্ষা করার জন্য রাষ্ট্রই চলে আসে বা আসতে বাধ্য হয়। কারণ আপনি তো ওই যে ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আপনাকে যেতে দেখি, অস্ট্রেলিয়া থেকে ঢাকা দেশে আসার পর সেই জায়গাগুলিতেও কিন্তু এই যে আমরা দেখলাম যে নদী ভালো নেই, শহরগুলো অপরিকল্পিত ভাবে তৈরি হচ্ছে, কৃষি জমি কমে যাচ্ছে। সেই জায়গায় আপনাদের বক্তব্য কি? আপনারা সব জায়গায় একরকম। ঢাকার প্রতিবাদের কথা বললেন, বুড়িগঙ্গা আর নদী না, এটা এখন ড্রেন হয়ে গেছে।
আমি এই বছরে ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, তো আমাকে ওখানে ঢাকার একজন খুব পুরনো লোক, তো উনি আমাকে বললেন, আমি বললাম যে বুড়িগঙ্গে, বলছে ও ড্রেনে গেছে, বুড়িগঙ্গা ড্রেনে গিয়েছিলেন। এক্স্যাক্টলি তাই, যে ওখানে কিছুক্ষণ দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, ট্যানারি এবং অন্য ফ্যাক্টরি। এবং সেটা শুধুমাত্র সেখানে না, আমি কুমিল্লা গেলাম, কুমিল্লা দেখলাম ওই নদীর উপরে ওখানে কিছু ভরাট করে ওখানে একটা মসজিদ বানানো হয়েছে। একই চিত্র যেটা শাহজাহান খান সাহেব বললেন, বিভিন্ন জায়গায় এখন নতুন কৌশল তারা নিয়েছে, বিভিন্ন জায়গায় জায়গা দখল করে, কোনো জায়গায় ফ্যাক্টরি, কোনো জায়গায় মসজিদ, এগুলো করে ধর্মের নাম ব্যবহার করে এইভাবে দখলদারি চলছে। তো এটা তো এখন মানুষ এটা বুঝতে পারছে। এবং শাহজাহান খান সাহেব বললেন যে এগুলো করতে দেওয়া হবে না, দিস ইজ নট রিলিজিয়ন, উইল স্ট্যান্ড, আমরা আপনাদের সাথে আছি। এবং উনি একটা কথা আমার খুব ভালো লাগলো, কতটুকু করবেন আমরা দেখবো সামনে, উনি তো কিছু করেছেন। উনি বললেন যে যতগুলো দাবি আপনারা করেছেন, আমরা ওখানে একটা ডিক্লারেশন দিয়েছি বাপা বেনের এই কনফারেন্সে, সেই প্রত্যেকটা ডিক্লারেশন উনি বলছেন যে এগুলো সব ন্যায়সঙ্গত, আমি এই ডিক্লারেশনটা যাতে বাস্তবায়িত হয় আমার পক্ষ থেকে যতটুকু এফোর্ট দেওয়ার আমি দিব। আর উনি তো নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, আমি বলেছি যে আপনি একজন মুক্তিযোদ্ধা হয়ে আপনি শুড টেক চ্যালেঞ্জ, আমরা আপনার সাথে থাকবো। তো আজকে এগুলো কিছু পজিটিভ দিক। কিন্তু যে মাঠ পর্যায়ে থেকে যে প্রতিবাদগুলো সেখানে এই যে ওখানে তো স্থানীয়রাই দখল করে, ওখানে তো রাষ্ট্র যে দখল করে না, স্থানীয় দেখা গেল যে স্থানীয় ব্যবসায়ীরা, স্থানীয় পৌরসভা নানাভাবে দখল হচ্ছে। রাষ্ট্র মানে রাষ্ট্র তো কারা, রাষ্ট্রের মধ্যে তো আমরা একজন পার্ট। যারা এই সমস্ত দখলদারি যাদের পৃষ্ঠপোষকতা করে সরকার, তারাই করে এটা। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক আসলে তারা রাজনীতি, তারা সুবিধা ব্যবহার করে, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্ম তারা চুজ করে, যখন ক্ষমতাসীন দল থাকে তাদের সাথে প্ল্যাটফর্ম গড়ে তোলে সর্বত্র। আজকে আমাদের সম্মেলনগুলোতে সরকারি লোকজন, বড় বড় সচিব থেকে আরম্ভ করে ডাইরেক্টর জেনারেল, বিভিন্ন পদের লোকজন তারা আসছে, আমাদের সাথে কথা হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, তারা আমাদের কথা শুনছে, তাদেরও আমরা কথা শুনছি। আমরা যে সব ব্যাপারে একমত তা না, কিন্তু তাদের মতটা দিয়ে যাচ্ছে, আমরা তাদের মত, এবং আমরা আবার সেগুলো সর্ট আউট করছি কি সমস্যাগুলো। আমাদের তো আইনের তো অভাব নেই, আইনের এক্সিকিউশন নেই, সেই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করছি, তারা শুনছে। এটা একটা পজিটিভ সাইড। আমি তো অনেকদিন ধরে আন্দোলন লড়াইয়ের সাথে আছি, কিন্তু সরকারি পক্ষ ওদের সাথে বসে এগুলো ইন্টারাক্ট করা, কথা বলা, এটা খুবই কম হয়েছে। উৎপাদনের যে নকশা, সেই নকশায় ত্রুটি থাকার, ত্রুটি হয়তো শুধু কি বাংলাদেশে না, হয়তো বিশ্বজুড়েই আছে, কিন্তু আমাদের ত্রুটিটা যদি আপনি বলেন। পরিবেশকে চেঞ্জ করাই তো উৎপাদন, মানে যা ন্যাচারালি আছে সেই ন্যাচারাল প্রোডাক্টটাকে চেঞ্জ করে আমার অভাব পূরণ করতে পারে সেরকম একটা প্রোডাক্ট তৈরি করা। কিন্তু এটার অর্থ এই নয় যে আমি আমার উৎপাদনটা করে খেয়ে এমন ভাবে চলবো যে আমার পরবর্তী জেনারেশন আর উৎপাদনই করতে পারবে না। এখানেই হলো, এখানেই পরিবেশের প্রশ্নটা আসে, যে পরিবেশকে এমন ভাবে ব্যবহার করতে হবে, পরিবেশকে এমন ভাবে উৎপাদনের কাজে নিয়োজিত করতে হবে যাতে পরিবেশ টেকসই ভাবে পরবর্তী প্রজন্মের জন্য অব্যাহত থাকে। এখন সেটা বাতাসের ক্ষেত্রে সত্য হতে হবে, পানির ক্ষেত্রে সত্য হতে হবে, জমির ক্ষেত্রে সত্য হতে হবে, মানুষের অন্যান্য যেসব প্রাকৃতিক প্রয়োজন আছে, একটা সৌন্দর্যেরও তো একটা প্রয়োজন আছে, সেটার ক্ষেত্রেও সত্য হতে হবে। আমরা তো এরকম চাইবো না যে আমাদের ঢাকা নগরে কংক্রিটের দেয়াল উঠুক এবং আমরা অনেক লোক উৎপাদনশীল ভাবে সেখানে বাস করি এবং তারপরে পরবর্তী জেনারেশন আর খেলার মাঠের অভাবে পঙ্গু শিশুতে পরিণত হোক। এই যে একটা দীর্ঘমেয়াদী চিন্তা, সেইটা আমাদের উৎপাদনকারীদের মাইন্ডসেটে নাই। মাইন্ডসেটে আছে ইমিডিয়েট মুনাফা, মাইন্ডসেটে আছে ইমিডিয়েট লাভ, এবং মানুষও সহজে এটাতে প্রভাবিত হয়, কারণ সে তো চায় যে ইমিডিয়েটলি আমার যে প্রয়োজন সেটা পূরণ হোক। এখন যেমন কেউ বলতে পারে যে আমার ইলেকট্রিসিটির ইমিডিয়েট প্রয়োজন, সুতরাং সুন্দরবনে আমি কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করলে ক্ষতি কি? কিন্তু যে আরেকটু বেশি চিন্তা করবে, সে বলবে যে এই কয়লা দিয়ে উৎপাদন করলে যেই গ্যাস বার হবে, সেই গ্যাস সুন্দরবনে গিয়ে পরে মৌমাছির যে ধ্বংস হয়ে যাবে, মৌমাছি ধ্বংস হয়ে গেলে পরে গাছের, সুন্দরী গাছের ওটা নষ্ট হয়ে যাবে, এবং তখন তো সুন্দরী গাছ মরে যাবে, সুন্দরী গাছ মরে গেলে হরিণ মরে যাবে, ইত্যাদি ইত্যাদি। নেচারে যে একটা সামগ্রিকতা আছে, প্রকৃতি তো বিচ্ছিন্ন না। আপনি পানিকে বায়ু থেকে ভাবে দেখতে পারেন, কিন্তু আসলে সে পৃথক না, সে পরস্পর সংযুক্ত একটা সিস্টেম, একটা জীবনচক্র, একটা সিস্টেম, একটা অর্গানিক সিস্টেম। এবং অর্গানিক সিস্টেমে আপনি জানেন যে আপনি
সর্দি হলে সর্দি থেকেও এমনকি আপনার মৃত্যু হতে পারে যদি ঠিক মতো আপনি ওটাকে ছড়িয়ে যাওয়া থেকে আটকাতে না পারেন। সুতরাং প্রকৃতিকে আমরা উৎপাদনের জন্য হস্তক্ষেপ করব, এটাতে আমি আপত্তি করছি না, কিন্তু সেই ডাক্তারের মতো না যে এমন ভাবে হস্তক্ষেপ করব যাতে একটা অঙ্গের পরিবর্তন করতে গিয়ে 3টা অঙ্গ মরে গেল। এখন সেইটা যেমন ধরেন ইটের ভাটা, ইটের ভাটায় আমরা পোড়াচ্ছি কি, সবচেয়ে পচা কয়লাটা দিয়ে পোড়াচ্ছি, তাতে যে ধোঁয়াটা উঠছে টায়ার দিয়ে, তাতে যে ধোঁয়াটা উঠছে আশেপাশের গাছ নষ্ট হয়ে যাচ্ছে, আশেপাশের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আশেপাশের পাখালি উড়ে চলে যাচ্ছে। তো এটা আমরা খুব সহজেই দূর করতে পারি আমরা যদি ফুয়েলটার প্রকৃতি চেঞ্জ করে ফেলি। যেমন সুন্দরবনে যে এখন যে রামপাল ইলেকট্রিসিটি প্ল্যান্ট হবে, সেখানে যে ফ্লাই অ্যাশ তৈরি হবে, সেই ফ্লাই অ্যাশ যেই পুকুরে রাখা হবে, এখন কোনোদিন যদি পশর নদীর পানি একটু উপরে উঠে আসে এবং প্রজেক্টে দেখা যাচ্ছে যে ফ্লাই অ্যাশের পন্ডের যে লেভেল আর পানি ওঠার যে হিস্টোরিক্যাল লেভেল সেটা সমান, পশুর নদীর যে উচ্চতা, হ্যাঁ, তাহলে ওটা ওখানে ভেসে যাবে। ভেসে গেলে তো একটা মারাত্মক কারবার হবে। এই ফ্লাই অ্যাশ চারিদিকে ছড়িয়ে যাবে এবং সেখানে হেভি মেটাল আছে, সেখানে জলের ভিতরে যে বায়োডাইভার্সিটি আছে সেইটা নষ্ট হয়ে যাবে। এমনকি বলা হচ্ছে, অবশ্য সরকার তো সবসময় একটা মানে উত্তর আছে তার মুখে, রেডি উত্তর। সেই উত্তর কি, আরে আমরা তো ফ্লাই অ্যাশ সিমেন্ট ফ্যাক্টরিকে দিয়ে দিব, বেশিক্ষণ তো ওখানে থাকবে না। সিমেন্ট ফ্যাক্টরি গুলোকে যখন জিজ্ঞেস করবেন যে তোমরা কি ফ্লাই অ্যাশ কিনবে, ওরা বলবে যে আমাদের সিমেন্টের বিজ্ঞাপনই আমরা দিই ফ্লাই অ্যাশ মুক্ত, তাহলে আমরা কিনবো কেন? এই যে মানে ঘটনাটা হচ্ছে যে আমি ইমিডিয়েট স্বার্থে সামগ্রিকতাকে ভুলে যাচ্ছি, এবং ওইটা যদি ভুলে না যেতাম তাহলে আমিও ভালো থাকতাম এবং আমার ছেলেমেয়েরাও ভালো থাকতো। আমি কামরুল ভাইয়ের কাছে যাই, যে যেটা স্যার বলছিলেন যে উৎপাদন প্রক্রিয়ার ব্যাপারে, এবং এই যে শহর তৈরি করার যে একটা আমাদের অনেক নতুন শহর তৈরি হচ্ছে, ঢাকার আশপাশেও অনেক শহর তৈরি হচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে কিন্তু যে শহরে ওই জায়গায় কিন্তু গাছ রেখে, কোথাও টিলা আছে, টিলা রেখেও কিন্তু আবাসন প্রকল্প করা যেত, যে আপনার বাড়িটা উঁচু থাকলো, আমার বাড়িটা নিচু থাকলো, সারের বাড়িতে আবার 3টা গাছ থাকলো, সেগুলি কেটে সব বালু দিয়ে এরকম খণ্ড বিখণ্ড করার কি দরকার ছিল? আমাদের যত ডিজাইন, এটা কোনো প্ল্যান মাফিক হয়েছে না, একমাত্র 2-1টা উত্তর, তাও তো এদের অবস্থা সেগুলো তো খারাপ হয়ে গেছে। আমাদের এখানে এই যে সেকেন্ড ক্যাপিটাল যেটা হয়েছিল পাকিস্তান আমলে, সেটা তো ডিজাইন, কিছু নাম লুইকান, সেটা তো ডিজাইন নষ্ট করে গাছ কেটে ফেলা হয়েছে, ওখানে একটা কবরস্থান করে ফেলা হয়েছে, উইচ ওয়াজ না পার্ট অফ দ্যাট। খুবই আনইথিক্যালি এটা তারা করেছে, তাই না, একটা রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য। এই যে ডিজাইন, আমাদের একটা ছোট জায়গা করে একটা ডিজাইন পাকিস্তান আমলে করা হয়েছিল এবং খুবই আন্তর্জাতিকভাবে এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড, সেটাকে ডিজাইন চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তা ঢাকা শহরে কোথায় আপনি যান, আমি তো ঢাকা শহরের একেবারে অলিগলিতে আমি ঘুরি, এখনো ঘুরি, কিন্তু সেখানে যে সমস্ত 10তলা 20তলা বাড়ি করা হয়েছে, স্যানিটেশন নাই, দেখা যাচ্ছে ভোরবেলা সকালবেলা, যেমন আমি শান্তিনগরে থাকি, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া, 200-300 লোক দাঁড়ায় থাকে লাইন করে পানি নেওয়ার জন্য, ওই 12তলা 13তলা থেকে নেমে আসছে খাওয়ার পানি নেই। তার এটা তো একটা সাস্টেনেবল সিটি হলো না। তখন পানি আমি আর শুনলাম, আমাকে একদিন ফোন করছে রাত 2টার সময়, আমি যে তুমি আমাকে ফোন করছো এত রাত্রে, বলছি না আঙ্কেল, আমরা তো রাত্রেবেলা রান্না করি, দিনের বেলা ঘুমাই, কারণ গ্যাস থাকে না। আমাদের যে পরিকল্পনার যে একটা অগোছালো, আচ্ছা, পরিকল্পনা হচ্ছে 2 রকম, একটাকে বলে কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক পরিকল্পনা, আরেকটাকে বলে বিকেন্দ্রীভূত ইন্ডিকেটিভ প্ল্যান, যে আমি একটা গাইডলাইন দিয়ে দিলাম, তুমি ওটা করবে, আর কিছু আইন থাকলো নিয়ন্ত্রণমূলক, যে ওটা লঙ্ঘন করলে তোমার উপরে হস্তক্ষেপ হবে। কেন্দ্রীভূত পরিকল্পনা, আমলাতান্ত্রিক পরিকল্পনা সচরাচর সাকসেসফুল হয় না, কারণ ওটা অল্প কিছু লোক উপর থেকে আইন জারি করে, কিন্তু যেহেতু সবার উপরে একদম বিরাট সার্ভেলেন্স, বিরাট মনিটরিং, বিরাট পানিশমেন্ট করা যায় না, এবং মানুষ একটা অদ্ভুত জীব, তার একটা ধারণা হয় যে আমি যেটার মালিক সেটার ব্যাপারে অন্য যে যাই বলুক তা আমি শুনবো না। এই যে আমরা কবিতা শুনতাম ছোটবেলায়, আমার সাধের পাঠাটিকে কাটবো আমি লেজের দিকে, গোবর গুলে করব ভোজন, তোমার তাতে কি ভেটকি লোচন। এই আইডিয়া নিয়ে তো আমাদের ব্যক্তি মালিকরা আছে, এই আইডিয়া নিয়ে আমাদের রাষ্ট্র ক্ষমতার মালিকরাও আছে। এই দেশ আমার, আমি এটাকে পেটের দিকে কাটি আর লেজের দিকে কাটি, তোমার কিছু বলার নাই। তো এই আইডিয়াটা বাদ দিয়ে আমাদের খুব একটা স্ট্রং প্ল্যানিং বডি থাকতে হবে সেন্ট্রালি, তার কতগুলো ইন্ডিকেটিভ প্ল্যান থাকতে হবে।
এবং ওই ইন্ডিকেটিভ প্ল্যানগুলো এমন ভাবে করতে হবে যেটা পার্টিসিপেটরি, মানে ইট উইল কাম ফ্রম বটম, নিচের থেকে এটা আসবে। এবং নিচের যে অধিকাংশ মানুষ কিন্তু প্রকৃতি রক্ষা করতে চায়, অল্প সংখ্যক মানুষ চায় প্রকৃতিকে সংহার করতে। অধিকাংশ মানুষ বাংলাদেশের এখনো প্রকৃতিকে ছায়া সুনিবিড় শান্তির নিধি চায়। সুতরাং আর অল্প সংখ্যক লোক অনেক বেশি চায়, ওই যে রবীন্দ্রনাথের ভাষায় এ জগতে হায় সেই বেশি চায় যারা আছে ভুরি ভুরি। আছে যার ভুরি ভুরি। তো এই ট্র্যাজেডিটা দূর না করা পর্যন্ত তো এই জিনিসটা আপনি সাকসেসফুলি করতে পারবেন না। করতে পারবেন কোথাও হয়তো অ্যাক্সিডেন্টালি আপনার শক্তি ভারসাম্য, যেটা আমি আগে বললাম, আন্দোলনের কারণে, রাষ্ট্রের যোগাযোগের কারণে, ইনসাইড আউটসাইড ফোর্সের মিলনের কারণে কিছু সংস্কার আপনি করতে পারবেন। কিন্তু আসল কাজটা করতে গেলে পরে আপনার একটা উপরে একটা পরিকল্পনা থাকতে হবে। ধরেন রাজুকের যে একটা পরিকল্পনা ছিল বা লুই কানের যে একটা পরিকল্পনা ছিল, এগুলো তো খারাপ ছিল না, এগুলো ঠিকই ছিল, মাস্টার প্ল্যান সবই ভালো ছিল, সবই ছিল। এবং এখনো যে আইন কানুন কিছু আছে এগুলো খারাপ না, ভালো। কিন্তু পরিকল্পনা প্রণয়নে কাজটা থেমে গেলে চলবে না। পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিচের দিক থেকে যে উৎসাহ, উদ্দীপনা, অংশগ্রহণ দরকার, এবং মাঝখানের আমার সাথের পাঠাটিকে কাটবো আমি লেজের দিকে, এই কথা যারা বলছে তাদের হাতটা আটকে দেওয়া এবং তাদের হাত থেকে ছুরিটা টেনে সরিয়ে নেওয়া, এই দুটো কাজ না হলে তো পরিকল্পনা সফল হবে না। আর আমি আরেকটা যদি বলতে চাই, ঢাকা শহরে তো হয়েছে এটা, জেলাগুলোতে এখন একইভাবে ওই তথাকথিত উন্নয়নের স্রোত দিচ্ছে এবং ওই দালান কোঠা। আমি কুমিল্লা দেখেন এত প্রচুর বাজার হয়ে গেছে, সব মার্কেট, কুমিল্লা শহর এত সুন্দর শহর, প্রচুর বাজার পাবেন আর ক্লিনিক পাবেন। মানে যদি পরিকল্পিতভাবে কোনো উন্নয়ন না হয়, যদি এটা স্বতঃস্ফূর্ত বাজার নির্ভর উন্নয়ন হয়, তাহলে বাজার নির্ভর উন্নয়নে বাজারই বেশি হবে। একটা জেলা যেখানে মুনাফা সেখানেই তো পুঁজি যাবে, এবং পুঁজি সেখানে গিয়ে তার স্বভাব ধর্ম অনুযায়ী কনস্ট্রাকশন গুলো তৈরি করবে। সে তো পরিকল্পনার ধারও ধারবে না এবং পুঁজি দিয়ে সে পরিকল্পনাকে কিনেও নিতে পারবে। এবং সেই বাজারটা পরিকল্পিতভাবে হচ্ছে না, যে আপনি একই বাজার একটা জেলাতে 10টা করছেন, একই রকমের বাজার না, ওই যে এক পুঁজিপতির সঙ্গে আরেক পুঁজিপতির কোনো যোগাযোগ নেই, ওই পুঁজিপতি ভাবছে যে আমি একটা করি, ও একটা করে, আলটিমেটলি কিন্তু দুই পুঁজিপতি মার খাবে। হ্যাঁ, এবং তাই হতে শুরু করেছে। ওই বাজার চলবে না, ওই বাজার চলবে না। এবং ওইখানে যারা মানে পরিকল্পনা হস্তক্ষেপ করতে পারে, এই বাজার তৈরি ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে স্থানীয় সরকার, তারা কিন্তু এগুলির অনুমোদনই দিয়ে যাচ্ছেন। এখন মানে একটা ব্যাপার হলো সামগ্রিকতাটা যে দেখে সে একটু উপরে থাকে, আর যারা প্লেয়ার তারা তো দেখে তার নিজের। সুতরাং সামগ্রিকতা যদি ওই প্লেয়ারদের রাশ টানতে না পারে, তাহলে তো প্লেয়াররা যেদিকে ইচ্ছা যেখানে ইচ্ছা ফাউল খেলে খেলার 12টা বাজিয়ে দেয়। আমাদের ঢাকার বাইরে, ঢাকার তো আমরা জানি কি অবস্থা, আমরা সবাই বুঝছি, ঢাকার বাইরে 2-3টা শহর যেগুলো আছে মডেল করতে হয়, যে ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রামের পাহাড় কেটে ফেলা হচ্ছে। আমাদের ময়মনসিংহে তো হাঁটা যায় না। আমি ময়মনসিংহে গেছিলাম একটা প্রোগ্রামে মার্চের দিকে, হাঁটা যায় না। কুমিল্লা এত সুন্দর শহর, ইউ মাইট হ্যাভ গন দেয়ার। কুমিল্লা এত সুন্দর, মানে সেই কি বলে রামসাগর নাকি যেন রানীর দিঘি, অপূর্ব গাছপালা এত সুন্দর। এবার দেখলাম সেখানে হাঁটা যায় না, এমন অবস্থা। এগুলো তো আমার মনে হয় যে সরকারের নজর দেওয়া দরকার। আমরা এক্সপেক্ট করি যে মুক্তিযুদ্ধ সপক্ষের সরকার তারা আরো দৃঢ়তা দিয়ে, আরো সাহস দিয়ে, যেভাবে যুদ্ধ অপরাধের বিচার করছে, একইভাবে উন্নয়নের ক্ষেত্রে এই সমস্ত বাধা থেকে স্যারের কাছে একটু আসতে আমার সময় প্রায় শেষই বলা যায়। তাহলে এই নাগরিক সাধারণ মানুষ তারা এগুলি কতদিন আর সয়ে যাবে? না, এরা সহ্য করবে না, তার কিছু কিছু প্রমাণ দেখা যাচ্ছে। আমি তো বরাট নদীর গল্পটা শোনালাম প্রথমেই, এই ইতিবাচক শক্তির লক্ষণ, এবং সেটা গ্রামের মানুষ, সাধারণ মানুষ সেই সহ্য করেনি। এখন নগরেও আপনি মুজাফফর আহমেদকে দেখেছেন, মনে আছে নিশ্চয়ই, বুড়িগঙ্গার পাশে একা দাঁড়িয়ে একজন অধ্যাপক মুজাফফর আহমেদ আন্দোলন করেছিল। তারই তো পরিণতিতে এখন দেখতে পাচ্ছি যে সরকার বাধ্য হয়ে বুড়িগঙ্গার পাশে রাস্তা তৈরি করছে, এবং সরকারের কৌশলটা হচ্ছে যে রাস্তাটা তৈরি হয়ে গেলে যাই বাড়ি বানাক রাস্তার এই পাশে বানাতে হবে, পার পর্যন্ত যেতে পারবে। এই যে কতগুলো হচ্ছে, একদম যে হচ্ছে না তা না, তবে হওয়ার জন্য যেটা দরকার আমাদের ব্যাপক সামাজিক সচেতনতা এবং নিচের থেকে চাপ, আর সরকারের ভিতরে যারা এটার পক্ষে আছে তাদের সঙ্গে একটা কোয়ালিশন, একটা যোগাযোগ। আর পুঁজিপতি যারা আছে তাদের এটা বুঝতে হবে যে তারা দুইটা জিনিস বুঝতে হবে। একটা বুঝতে হবে
যে এখনকার কল্যাণই শেষ কথা না, তার ছেলেমেয়েরাই পরবর্তীকালে তার এই এখনকার লাভের জন্য অসুবিধায় পড়বে। তো ছেলেমেয়েদের যদি সে ভালোবাসে তাহলে তাকেও এদিকে নজর দিতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।